সুপ্রিয় শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে এবং গণিত বিভাগের পক্ষ থেকে আমি নিহার রঞ্জন বক্সী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত প্রথম পত্রের ক্লাসে। এটি একাদশ শ্রেণীর ক্লাস এবং এর আগে প্রথম ক্লাসটি, তোমাদের যে প্রথম ক্লাসটি হয়েছিল গণিতের, সেটি আমি নিয়েছিলাম। আজকে আবার এসেছি তোমাদের সামনে। আজ আমরা শিখব জ্যামিতির একটি অংশ। জ্যামিতি অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে। জ্যামিতিতে আমরা আজ শিখব একটি সরল রেখাংশকে কোনো একটি বিন্দু কি অনুপাতে বিভক্ত করে সেটি এবং তার প্রয়োগ নিয়ে। তাহলে শুরু করা যাক। তার আগে বলে নেই, তোমরা অবশ্যই বাড়ির কাজ দিবে এবং এই ভিডিওটি পরবর্তীতে ইউটিউবে পাবে, আমার চ্যানেল বক্সী স্যার, ওখানে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যেন যে কোনো ভিডিও তুমি নোটিফিকেশন আকারে পেতে পারো। তাহলে আমরা চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। আমাদের আজকের ক্লাসটি সরল রেখাংশের উপর একটি বিন্দু কিভাবে সরল রেখাংশটিকে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে, তার স্থানাঙ্কটি কেমন হবে, এই বিষয়ে আলোচনা করব। তো এটি জ্যামিতি 2B, তোমাদের রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত। তোমাদের আইসিটির ক্লাসও নেওয়ার কথা, পরবর্তীতে নিব। এবং এটি আমার ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আমরা পাওয়ার পয়েন্ট দেখব। প্রথমতই বলে নিই, আজকে জ্যামিতি 2B রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এটা সম্পর্কে আমরা বলবো। আগেই বলেছি এটি আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া, এবং আমার ইউটিউব চ্যানেল তোমরা জানো, না জানো থাকলে দেখে নাও এবং সাবস্ক্রাইব করে নাও। প্রথমতই আমরা দেখব, আমরা এর আগের ক্লাসগুলোতে স্যাররা পড়িয়েছিলেন, সেখানে আমরা কি কি শিখেছি সেটা একটু রিক্যাপ করে নিব। এর আগে আমরা দেখেছি যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক এবং তাদের সম্পর্ক। সুতরাং এটি সম্পর্কে আমরা যদি আরেকটু দেখে নিই যে কি ছিল, এদের সম্পর্কটা কি ছিল। দুইভাবে সম্পর্কটা হতে পারে। এখানে যদি একটি বিন্দু P হয়, তাহলে P এর মান আমরা কার্টেসীয় স্থানাঙ্কে xy লিখি, অর্থাৎ তখন এটুকু হচ্ছে x এবং এটুকু হলো y। যদি পোলার স্থানাঙ্কে লিখি তাহলে P কে আমরা r থিটা দিয়ে প্রকাশ করি। আর হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব বিন্দুটির, আর থিটা হচ্ছে এটি আদি অক্ষের সাথে যে কোণে ফেলে থাকে সেই কোণের মান। তাহলে cos থিটা এখানে xy/r এবং sin থিটা হলো y/r। সুতরাং x এর মান আমরা বলতে পারি r cos থিটা এবং y এর মান r sin থিটা। এটি একটি সম্পর্ক। যখন r এবং থিটা দেওয়া থাকে তখন এটি ব্যবহার করতে হয়। যখন অর্থাৎ পোলার থেকে, এটি হচ্ছে পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়ার ব্যবস্থা। পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়ার ব্যবস্থা। আর এটা হচ্ছে কার্টেসিয়ান থেকে পোলারে যাওয়ার ব্যবস্থা। এটা কিভাবে হবে? দুটো বর্গ করে যদি যোগ করো তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান হবে r স্কয়ার, সেখান থেকে r এর মান, এবং থিটার মান হবে, যদি দ্বিতীয়টিকে প্রথমটি দিয়ে ভাগ করো তাহলে এটি হবে থিটার মান। এটা আগে শিখেছো, মনে করে দিলাম। তো এটি ছিল কথা। এর পরে আমরা যদি দেখি তাহলে দেখব যে আমরা আর যা শিখেছিলাম, দুইটা বিন্দুর দূরত্ব, এটা খুবই সোজা, তোমরা সবাই জানো। ভুজদ্বয়ের বিয়োগফল তার বর্গ, কোটিদ্বয়ের বিয়োগফল তার বর্গ, এদের যোগফল তারপরে বর্গমূল, এটি হচ্ছে দূরত্ব। ঠিক একইভাবে যদি আমরা সামান্তরিকের সংজ্ঞাটি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই সেটা একটু দেখে নেই। এখানে কিন্তু অনেকেরই একটু ভুল ধারণা আছে, সেটি ঠিক করে নিবে। এরপরে যেন এটি সম্পর্কে আর বলা না লাগে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। কি বলছে?
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এটি এটি সমান ও সমান্তরাল হলে এই দুটিও সমান ও সমান্তরালই হবে, তখন সামান্তরিক বলে। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী বর্গক্ষেত্র, রম্বস এবং আয়তক্ষেত্র সবাই কিন্তু সামান্তরিক। এরা আসলে একটি গোত্র, মানে হচ্ছে সামান্তরিক গোত্র। এই গোত্রের ভিতরে সুতরাং এরা সবাই মিলে সামান্তরিক, উল্টা যেন না হয়, সবাই সামান্তরিক গোত্রের অন্তর্ভুক্ত। এরপরে চলো আমরা দেখি বিন্দুগুলোর অবস্থান দেখে একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত কিনা। সেটা হচ্ছে তার কোটি দেখে বোঝা যায় বা ওয়াই এর মান দেখে বোঝা যায়। ওয়াই এর মান যদি 0 হয় তাহলে সে এক্স অক্ষের উপর অবস্থিত হয়। এই যে ওয়াই এর মান 0, ওয়াই এর মান বেশি হলে বাড়তে থাকলে উপরে যায় আর কমতে থাকলে নিচে যায়। তো এই বিন্দুটা ধরো 3 0, উপরে গেলে 3 1 3 2 3 3, নিচে গেলে 3 -1 3 -2 এরকম, বা -1 0, সেক্ষেত্রে এদিকে হতে পারে -1 0। আর ঠিক একইভাবে বিপরীত ক্রমে যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, এখানে হয় এখানে হয়, তাহলে এরকম হবে 0 8, এদিকে ধরো 0 8, আর একটা হয়তো 0, এদিকে হয়তো কোথাও 0 -4 0 -4। তো এটি হবে। এরপরে যেটি, এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, জানো সবাই, কিন্তু সময় মতো ওলট পালট করে নাও। একটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তুমি চোখ বুজে যেন বলতে পারো যে এই যে ভুজ, এটি কোটি, এটি পারো, কিন্তু তোমাকে বলতে হবে এই এইচটা আসলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব আমরা যদি দেখি তাহলে এরকম হবে। এটা যদি এইচ কে হয় তাহলে আমরা জানি এটুকু এইচ, এটুকু কে, এটুকু এইচ অর্থ হচ্ছে এটুকু এইচ। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এইচ এবং এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হলো কে। বিন্দু দেখেই বলে দিতে হবে, প্রথমটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব, পরেরটা হলো এক্স অক্ষের দূরত্ব, এটি যেন ভুল না হয়। এরপরে চলে আসি আমাদের আজকের লেকচারে। আজকের লেকচারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে একটি বিন্দু কোনো সরল রেখাংশকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করলে ওই বিন্দুর স্থানাঙ্কটি কত হবে। মনে করো এটি x1 y1, এটি x2 y2, pxy। পি বিন্দুটি যেহেতু ভিতরে আছে তাই পি বিন্দুটিকে আমরা বলবো আসলে অন্তস্থ বিন্দু। এইখানে পি বিন্দুটি বাইরে আছে তাহলে বহিস্থ বিন্দু। পি বিন্দু ভিতরে থাকুক বাইরে থাকুক, অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে পি থেকেই দূরত্ব মাপতে হবে। অর্থাৎ এখানে দূরত্বটা হচ্ছে পি এ, এদিকে দূরত্বটা হচ্ছে পি বি, কিন্তু এই ক্ষেত্রে হবে পি এ এইটুকু এবং পি বি, তার মানে হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে কথা বলছি আমরা সেই বিন্দু থেকেই বাকি দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানেও পি এ ইজ টু পি। তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রেও পি এ ইজ টু পি বি, বহির্বিভক্তের ক্ষেত্রেও পি এ ইজ টু পি বি। এটি হলো মূল কথা। তাহলে যে অনুপাতে অন্তস্থ বা বহিস্থভাবে বিভক্ত করে এটি বললাম, অন্তর্বিভক্তির ক্ষেত্রেও পি এ বাই পি বি এবং বহির্বিভক্তির জন্য পি এ বাই পি। চলে যাই পরেরটায়। এখানে মনে করো যে এই পি বিন্দু আছে, কিউ বিন্দু আছে, এবার আর অন্তর্বিভক্ত করেছে, এটা x1 y1, এটা x2 y2 এবং এটা xy। আমাদের আর এর স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে হচ্ছে আর এর ভুজ কত, কোটি কত। তোমরা যারা কমেন্ট করবে তারা অবশ্যই রোল নম্বর সহ কমেন্ট করবে। তোমরা অবশ্যই বাড়ির কাজ দিবে এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিব। এই ক্লাস টাইমে পারলে উত্তর দিব, যদি দেখি যে সময় কুলাচ্ছে না তাহলে ক্লাস শেষ হওয়ার পরে উত্তর দিব। তুমি পরবর্তীতে কমেন্টগুলো দেখে রাখবে। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে বলেছি যেমনটি আগে, ইউটিউবে দেখবে এবং ইউটিউব থেকে এটি অবশ্যই
তুমি সাবস্ক্রাইব করে নিবে এবং পরবর্তীতে বারবার দেখবে। ভিডিও দেখার নিয়মটা বলে দিই। ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে বসবে এবং এই খাতা কলমে তুমি কিছু নোট করবে। দরকার হলে ভিডিওটি মাঝে মাঝে পজ করে রাখবে, এর পরবর্তীতে তোমার খাতায় লিখবে, বুঝবে, ব্যাখ্যা দেখার চেষ্টা করবে, তারপরে আবার ভিডিওটি দেখবে, বারবার দেখবে। তো যেটা বলছিলাম, অন্তর্বিভক্তিতে চলে আসি আমরা, যে দুটি নির্দিষ্ট বিন্দুর সংযোজক সরল রেখাংশ মধ্যবর্তী কোনো বিন্দু, এটি হচ্ছে কথা। মধ্যবর্তীতে অন্তর্বিভক্ত হয়েছে, এখন এই বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ আর এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এক্স বা ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এটি দেখো ছবি আকারে যদি দেখি, এটি পি বিন্দু, এটি কিউ বিন্দু, এটি আর বিন্দু। এই পি আর এর দূরত্ব হচ্ছে m1, কিউ আর এর দূরত্ব হচ্ছে m2, সুতরাং অনুপাতটা হচ্ছে m1:m2। তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে m1:m2, এটি যেন খেয়াল থাকে, m1:m2। এখন আমরা একটু দেখে নিই এখান থেকে, ছবি থেকে, এটা x1 y1, সুতরাং আমরা বলতে পারি এটুকু হচ্ছে আমার x1, এটুকু হচ্ছে y1, এটুকু y1 হলে আমার এটুকুও y1, এই নিচের অংশটুকু y1। ঠিক একইভাবে এটা x2 y2 বিন্দু হওয়ার কারণে আমার এটুকু হচ্ছে x2 আর এটুকু হচ্ছে আমার y। এটা xy বিন্দু হওয়ার কারণে আমার এখান থেকে এইটুকু হচ্ছে আমার x, আর এখান থেকে এইটুকু হলো আমার y। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা বের করা, এর দূরত্বগুলো বের করা। তাহলে আমরা দেখছি যে এখান থেকে এই মাথা পর্যন্ত এটু হচ্ছে x আর এটুকু হচ্ছে x1, তাহলে মাঝেরটুকু হচ্ছে আমার x মাইনাস x1, তাহলে উপরেরটুকু হবে x মাইনাস x1। ঠিক একইভাবে আমরা দেখছি এই পুরাটা আর সি হচ্ছে y এবং নিচেরটা হচ্ছে y1, এখানে একটা 1 আছে, তাহলে উপরেরটা হবে এইটুকু হবে y মাইনাস y1, তাহলে এটা x মাইনাস x1, এটা হচ্ছে y মাইনাস y1। এবার এদিকে চলে আসি, এই পুরোটা হচ্ছে আমার x2 আর সি পর্যন্ত OC হচ্ছে x, ফলে আমি এইটুকু বলতে পারি x2 মাইনাস x, তার মানে এটুকুও x2 মাইনাস x। ঠিক একইভাবে এখানে যদি ধরি পুরোটা হচ্ছে y2 আর এই নিচেরটা হচ্ছে y, ফলে এটা হবে y2 মাইনাস y। তাহলে আমরা যদি দেখি এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ অনুপাতের সূত্র প্রয়োগ করে, সেটি আমরা করতে পারি। যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে আছে, এই যে এখানে বইতে আছে, বা এভাবে হতে পারে, এটাও আছে, সবগুলো আমি যে 4টি অংশ বের করার কথা 4টি অংশ বের করেছি। প্রথমটা হচ্ছে এই যে একটা, দুটা, এটা বই থেকে 3টা এবং এটা 4টা। 4টা অংশ যখন বের করেছি, তাহলে আমাদের কাজগুলো আবার একটু দেখে নিই। এই এখন আমরা এই দুটো সদৃশ্যকোণী যে ত্রিভুজ আছে বা সদৃশ্য ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলোর অনুপাত নির্ণয় করব। তাহলে এইটা আর এইটার অনুপাত সমান, এইটা এবং এইটার অনুপাত সমান, এবং এইটা এবং এইটার অনুপাত সমান। সমরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়, এটা আমরা জানি, সেটাই আমরা লিখলাম এখানে। এই যে 3টা অংশ, এই মাঝের অংশ PR এবং QR, এই যে উপরের এটা হচ্ছে M1 এবং M1 এবং M। এখন আমরা এই দুইটা অংশ নিব, নিয়ে x এর মান বের করব এবং শেষের দুইটা অংশ নিয়ে y এর মান বের করব। তো দেখে নিই, প্রথম দুইটা অংশ নেই, নিলাম PS/RT M1/M2। এখন PS এর মান, এই যে PS এর মান আছে x মাইনাস x1 এবং RT এর মান আছে x2 মাইনাস x।
এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটি হলো x মাইনাস x1 x2 মাইনাস x m1 বাই m2 ডাইরেক্ট গুণ করে দিলাম আর গুণন এখান থেকে আমি এখন x এর মানটা বের করে ফেললাম। তাহলে x এর মানটা কি হবে, আমরা যেটা করেছিলাম এটি, x এর মান হলো এটি। ঠিক একই ভাবে, অর্থাৎ খেয়াল আছে নিশ্চয়ই, আগের স্লাইডে যদি আমি ফেরত যাই তাহলে এই যে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাই। x এর মান ঠিক একই ভাবে আমরা যদি দ্বিতীয় অংশটি নেই এখান থেকে এবং মানগুলো প্রয়োগ করি, এই যে rs এবং qt, rs এর মান এবং y মাইনাস y1 আর qt এর মান হচ্ছে y2 মাইনাস y। এই দুটো প্রয়োগ করি, ডাইরেক্ট আর গুণন করলাম, গুণন করলে সরাসরি y এর মানটা পেয়ে গেলাম। খুব সহজ হয়ে গেল। সুতরাং r এর স্থানাঙ্কটি হলো m1x2 প্লাস m2x1 প্লাস m1 প্লাস m2 m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এটি আমার কাছে জটিল লাগে, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা হয়তো পারো, সরি। তো সোজা করে কিভাবে করা যায় সেটি দেখব। এটি ছিল আমার x এর মান, এবং এটি ছিল আমার y এর মান। এটা আমরা সহজ করে কিভাবে মনে রাখবো। সহজে মনে রাখার উপায় হলো, দেখো এই যে m1 m2 আছে, অনুপাতটি আগে দেখি। প্রথমে যে কাজটি করব, আমরা অনুপাত দুটো উপরে নিচে লিখব, m1 প্লাস m2, নিচেও m1 প্লাস m2 লিখবো। ভালো করে খেয়াল করো, এটা খুবই সোজা হবে, পরবর্তীতে আমি এটি প্রয়োগ করব। এখন যে ফাঁকা জায়গাগুলো রয়ে গেল, একটা এবং একটা, নিচে লাগবে না, এখানে x এর যে দুইটা মান আছে x1 x2, এই দুইটাকে উল্টে লিখবো, অর্থাৎ এখানে x2 কে লিখবো, এখানে x1 কে লিখবো, তাহলে হয়ে গেল, ভুজের কাজ শেষ। ঠিক একই ভাবে কোটির মান কি করে লিখব, প্রথমে অনুপাত লিখবো, অনুপাত হচ্ছে m1 এবং m2, তাহলে m1 প্লাস m2 m1 প্লাস m2 উপরে নিচে লিখলাম। লেখার পরে y এর যে দুইটা মান আছে y1 এবং y2, এটাকে উল্টা করে লিখবো, অর্থাৎ y2 কে আগে লিখবো, y1 কে পরে লিখবো, তাহলে y এর মান হয়ে যাবে। এটা খুবই সহজ হয়, আমি এভাবে করি, সুতরাং তোমরা এভাবে করতে পারো আর বড় নিয়ম করতে পারো। এবার দেখো যে যদি কয়েকটি অনুসিদ্ধান্ত দেখি আমরা, কাজে লাগবে। m1 আর m2 যদি সমান হয়, অর্থাৎ এই যদি আমার সরলরেখা হয়, দুই পাশে যদি অংশটি সমান থাকে, এটা আর এটা সমান থাকে, সমান থাকলে অনুপাত হয় 1:1। কেন? কারণ হচ্ছে এটা 4 যদি হয়, এপাশে যদি 4 হয় তাহলে 4:4 হবে, সেটা 1:1। এরকম যদি হয়, এখানে যদি 6 থাকে তাহলে 6:6 মানে 1:1। অনুপাত মানে ভাগফল, তোমরা জানো, সুতরাং 1:1। সেই ক্ষেত্রে এটি হয়। কেন হয়? 1 প্লাস 1 বা 1 প্লাস 1। এখন যদি এখানে x2 লেখো আর এখানে যদি x1 লেখো, তাহলে x1 প্লাস x2 এটি পাই। ঠিক একইভাবে y এর মানটাও পাই আমরা। পরের অনুসিদ্ধান্তটি যদি আমরা দেখি, এটা যদি k:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে kx2 প্লাস x1 ky2 প্লাস y1 নিচে k প্লাস 1, অর্থাৎ k:1 অনুপাতে বিভক্ত করলে আমরা সেই একইভাবে kx2 আমরা লিখতে পারি, একই অনুপাত হবে।
এটা আরেকটা গুরুত্বপূর্ণ, এটা অবজেক্টিভের জন্য থাকে অনেক সময়। x1 y1 বিন্দু x2 y2 এটা যদি x অক্ষ দ্বারা বিভক্ত করে অর্থাৎ y এর মান যদি 0 হয় সেই ক্ষেত্রে অনুপাত কি হবে, কোটিদ্বয়ের অনুপাত। আর y অক্ষ দ্বারা যদি এরা অন্তর্বিভক্ত করে তাহলে এটি হবে ভুজদ্বয়ের অনুপাত। এটি মনে রাখবে, এটা দিয়ে সহজে কাজ করা যায়। অর্থাৎ উদাহরণ যদি দেই আমরা, ধরো 3 4 আর 3 6 নিলাম, আর একটা ধরো নিলাম -2 -10। এই বিন্দু দুটো x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে, তখন x অক্ষ দ্বারা বিভক্ত হলে কোটিদ্বয়ের অনুপাত অর্থাৎ 6/10 এর মডুলাস হবে, এবং y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে সেটা হচ্ছে ভুজের অনুপাত 3/-2 এর মডুলাস, আর এটা 6/-10 এর মডুলাস। অর্থাৎ এটা হচ্ছে 3/5, এটা 3/2। এটা সহজে কাজগুলো তোমরা করতে পারো। পরে চলে যাই বহির্বিভক্ত, অর্থাৎ আমার যে আর বিন্দুটি নিয়েছিলাম, আর বিন্দুটি যদি আমার সরলরেখাটির বাইরে হয়, এটা অনুপাত, এটা হলো এই ক্ষেত্রে কিন্তু m1 কিন্তু এইটুকু, দিস ইজ m1, আর এইটুকু কিন্তু m2। সুতরাং এটি খেয়াল রাখতে হবে m1 কিন্তু এইটুকু, কারণ অনুপাত হবে PR:QR। এটা যেন খেয়াল থাকে, এবং এক্ষেত্রে সূত্রটি একই রকম হবে, জাস্ট আমাদের এখানে মাইনাস হবে, আর কিছু না, একই রকম। তো এর পরে যদি আমরা যাই ভর কেন্দ্র, একটু আমরা মধ্যবিন্দু দেখেছিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যায়, ভুজের মান যোগ করে 2 দিয়ে ভাগ, কোটির মান যোগ করে 2 দিয়ে ভাগ। তো ভর কেন্দ্রে যাওয়ার আগে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে মধ্যমা। তোমরা অনেকেই জানো, কেউ যদি ভুলে যেয়ে থাকো তার জন্য বলছি। মধ্যমা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু এদিকে যোগ করলে যে রেখাংশটি পাওয়া যায় সেটি হচ্ছে আমার মধ্যমা। তো দেখো, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। যেমন এই ছবিতে যদি আমরা দেখি, তাহলে এডি একটি মধ্যমা, বি একটি মধ্যমা, সিএফ একটি মধ্যমা। এবার ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের 3টা মধ্যমা থাকে, এই 3টা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় তার ভর কেন্দ্র, জি ভর কেন্দ্র। এটাকে যদি আমি xy দিয়ে বিবেচনা করি, তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে এরকম, ভুজ 3টি যোগ করে 3 দিয়ে ভাগ, এবং কোটি 3টি যোগ করে 3 দিয়ে ভাগ। ভুজ 3টি যোগ করে 3 দিয়ে ভাগ, এবং কোটি 3টি যোগ করে 3 দিয়ে ভাগ। এটা করলে মধ্যমা পেয়ে যাব। তো আমরা একটু উদাহরণ দেখতে পারি সরাসরি, বইয়ের আছে উদাহরণ 2। দুইটা বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু 2 7 আর 6 1। ভর কেন্দ্র দেওয়া আছে 6 4। আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু আগে যেটি শিখলাম, ভর কেন্দ্র বের করার পদ্ধতিটি হলো, ভুজ 3টি যোগ করব, 3 দিয়ে ভাগ করব, কোটি 3টি যোগ করব, 3 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে ভর কেন্দ্র পাওয়া যাবে, কিন্তু ভর কেন্দ্র 6 4 দেওয়া আছে, তাহলে ভুজের মান লিখলাম 6 এবং কোটির মান লিখলাম 4। এখান থেকে আমরা জাস্ট x এর মান বের করলাম 10, এখান থেকে আমরা y এর মান বের করলাম 4। সুতরাং তৃতীয় শীর্ষবিন্দুটি হলো আমার 10 4। খুব সোজা, পারবে আশা করি। বইয়ের বোধহয় 5 নম্বরে আছে, একটু দেখে নিও। অনুশীলনটা অঙ্কগুলো করো, বাড়ির কাজ করে পাঠিয়ে দিও। এখন আমরা অনুশীলনীতে যাই, অনুশীলনীর কয়েকটি অঙ্ক একটু দেখে নিব, এবং শেষে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ করে পাঠাবে। তো আমরা যে শর্টকাটটা শিখলাম সেই শর্টকাটটি প্রয়োগ করব এখানে, যে এই দুটো বিন্দুর সংযোগ রেখা
আমাদের কি হবে, মনে করো আমরা যদি ছবি আঁকি, এই বিন্দুটা হয়তো আমার 1 2, আমার এই বিন্দুটা হয়তো 3 6। তাহলে এই দুইটা বিন্দু এ বি, এটা সি বিন্দুতে মনে করো 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমি সহজেই বলেছি সি বিন্দুর স্থানাঙ্ক আগে দেখবা অনুপাত কত, অনুপাত হচ্ছে 2:3। তাহলে 2 + 3, এখানেও 2 + 3। এখন x এর মান যেহেতু এটি x এর মানের সময় x এর মান আমার আছে 1 এবং এখানে আছে 3, উল্টা করে লিখবো, এখানে লিখবো 3, এখানে লিখবো 1। ঠিক একই ভাবে y এর মানের সময় আবার একই কাজ করব, 2 + 3, এখানে 2 + 3 এবং এখানে y এর মান যেহেতু y এর মান আছে কত, আমার 2 আছে এবং 6 আছে, উল্টা করে লিখবো, 6 লিখবো, 2 লিখবো। তাহলে সি বিন্দু হয়ে যাবে 6 আর 3 9/5, আর এখানে 12 আর 6 18/5। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাই মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু বের করা খুবই সোজা, x এর মান দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, y এর মান দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা 2 নম্বরটা যদি আগে করি তাহলে 7 + 3/2 একটা হবে, আর 7 + 5/2 একটা হবে। এটা হচ্ছে মধ্যবিন্দু। সুতরাং 7 আর 3 10, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 7 5 12, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। আর 1 নম্বরের জন্য যদি করি, প্রথমে ভুজ আছে a + b এবং a - b, তাহলে a + b + a - b/2, কোটি আছে b - a, b + a, b - a + b - a/2। তার মানে আমাদের এখান থেকে b কাটা গেল, এখান থেকে 2a/2 হলো a, এখান থেকে a কাটা গেল, 2b/2 হলো b। খুবই সোজা, আমরা পারবো। এরপরে আমরা একটু ঝামেলার একটি অঙ্ক করব, কিন্তু খুব সহজ হবে। বলে রাখলাম, যদি কেউ অলরেডি করে থাকো এই অঙ্ক, তাহলে দেখবা যে এটা খুব সহজে করা যায়। কি বলছে, দুইটা বিন্দু আছে, ধরো এ বিন্দু এবং বি বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু, এদেরকে যোগ করলাম। এবার বি কে সি পর্যন্ত বর্ধিত করলাম যেন এ বি = 3bc হয়। এ বি এর মানটা হবে বিসি এর 3 গুণ। অর্থাৎ তুমি এটা বলতে পারো এ বি/বিসি, এটা 3/1, এরকম বলতে পারো। সি বিন্দু হচ্ছে বাইরে। এখন সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সমস্যা হলো অনুপাত 3 দেওয়া থাকলেও বি বিন্দুর সাপেক্ষে অনুপাত দেওয়া আছে, সি বিন্দুর সাপেক্ষে অনুপাত দেওয়া নেই। তার মানে সি এ সি ডি, এই অনুপাতটি তোমাকে বের করতে হবে। সেটি আবার 4-5 লাইনের কাজ, তখন 4:1 হয়, কিন্তু এটি আমরা করবো না, না করেই আমরা অঙ্কটি করে ফেলবো খুব সহজে। তো কিভাবে করব সেটা আমরা আসলে একটু দেখি। প্রথমে আমরা একটু অরিজিনাল ফিগারটা দেখি কেমন। প্রথমে বিন্দুটা আছে কত আমার, -2 4, এটা ধরো এ বিন্দু। তারপর একটা আছে 4 - 5, এটা আছে বি বিন্দু। এবং সি বিন্দুটা বাইরে, আমরা জানি না সি বিন্দুর স্থানাঙ্ক কত। তো এখন আমরা না জেনেই কাজটি করে ফেলব। কি করব, আমরা এইটুকু জানি, এইটুকু হচ্ছে 3, এইটুকু জানি, এইটুকু হচ্ছে 1, তাহলে এটা 3:1। প্রথমে মনে করব আমার বি বিন্দু নাই। যদি বি বিন্দু নাই থাকে তাহলে আমরা বি বিন্দু নির্ণয় করব, পি বিন্দু নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, বি বিন্দু নির্ণয় করার পদ্ধতি ওই যে আমরা বলেছি অনুপাত তো 3:1, তাহলে আমি 3 + 1 লিখব, নিচেও 3 + 1। ঠিক একইভাবে কোটির জন্য 3 + 1 লিখব, এখানেও 3 + 1।
দুই প্রান্তে x এর মান আছে -2 এবং এখানে আছে x। উল্টা করে যদি লিখি x লিখবো -2 লিখবো। কোটির মান আছে এখানে আছে 4, এখানে আছে y, তাহলে এখানে y লিখবো, এখানে 4 লিখবো। বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। কিন্তু বি বিন্দু তো দেওয়া আছে, বি বিন্দু কত দেওয়া আছে? বি বিন্দু দেওয়া আছে 4 -5, তাহলে এটুক নিশ্চয়ই 4 আর এটুক নিশ্চয়ই -5। সেটা যদি লিখি সমতাকরণ 3x - 2/4 প্রথমটা = 4 আর 3y + 4/4 = -5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x = 16 আর 2 18, এখান থেকে 3y লিখতে পারি -20 - 4 -24। সংক্ষেপে করলাম, তোমরা করতে পারো এগুলো। অতএব x এর মান হচ্ছে 6 এবং y এর মান হচ্ছে -8। তাহলে দেখো ওই যে 4:1 অনুপাত বের করে অনেকে করে, সেটি আমরা না করে বের করতে পারলাম অন্তর্বিভক্ত দিয়ে, যদিও সি বিন্দু বাইরে আছে। একটু চালাকি করলাম, অন্তর্বিভক্ত দিয়ে কাজটি করে ফেলতে পারলাম। এভাবে আমরা যদি একটু ডিফারেন্টলি চিন্তা করি তাহলে অনেক জিনিসই কিন্তু আমরা সহজে করতে পারি। এটা তোমরা একটু ভাববা। অঙ্ক কিন্তু খাতায় করার চেয়ে মাথায় করার বিষয়। মাথাটি কাজে লাগাবা। দেখে দেখে সলিউশন ছাদ তুললো আর তুমি তুললে, এইসব না। এই জন্য বারবার বলছি ভিডিওটা পজ করে দেখবে। এখন যদি দেখি বাড়ির কাজ তোমাদের, আমাদের ক্লাসটি শেষ হয়ে এসেছে। আমার শরীরটাও বেশি ভালো ছিল না, যে কারণে একটু ঝামেলা হলো তোমাদের, দুঃখিত এর জন্য। তোমার বাড়ির কাজ হচ্ছে যারে আমার যে অ্যাকাউন্টে আছে, বাংলা নাম দিয়ে আছে নিহার রঞ্জন বক্সী, এই অ্যাকাউন্টটিতে তুমি পাঠিয়ে দিবে, মেসেঞ্জারে পাঠিয়ে দিবে বাড়ির কাজটি, আমি দেখে নিব, অথবা মেইলও করতে পারো। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো। তোমাদেরও কিন্তু অনলাইনে পরীক্ষা হবে পরবর্তীতে, যদি করোনা শেষ না হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো।